হ্যালো এভরিওয়ান, আনফোল্ডিং লিটারেচার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব জোসেফ কনরাডের লেখা দ্য লাগুন এই শর্ট স্টোরিটি। এই শর্ট স্টোরিটির সামারি বা সারাংশ আলোচনা করব। তো আগে লেখক পরিচিতি এবং বা এই গল্প কবে কোথা থেকে প্রকাশিত হয়, এই গল্পের যে পটভূমি সেগুলো আলোচনা করে নিই চলো। তো জোসেফ কনরাড ছিলেন একজন ব্রিটিশ নাগরিক। তার জন্ম পোল্যান্ডে হলেও পরে তিনি ব্রিটিশ নাগরিকতা গ্রহণ করেন এবং তার জন্ম হয় 3 ডিসেম্বর 1857 এবং তার মৃত্যু হয় 3 আগস্ট 1924-এ। তো এই লাগুন গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল 1897 সালে এবং টেলস অফ আন্ডেস নামক গল্প সংকলনে, যা জোসেফ কনরাডের প্রথম ছোট গল্প সংকলন। এই গল্পের যে পটভূমি সেটি হলো কনরাড তার নাবিক জীবনের অভিজ্ঞতা থেকে এই গল্পের অনুপ্রেরণা পেয়েছিলেন। বিশেষ করে মালয় দ্বীপপুঞ্জে ভ্রমণের সময়কার পরিবেশ, ভাষা এবং স্থানীয় সংস্কৃতি এই গল্পে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এটি তার মালয় কাহিনী বা মালয় সিরিজ বা মালয় স্টোরিজ অন্যতম একটি রচনা। ঠিক আছে, তার একটি মালয় স্টোরিজ বা মালয় সিরিজ বলে একটা রচনা আছে, তার একটি অন্যতম একটি রচনা। যেখানে কনরাড মালয় অঞ্চলের জঙ্গল, মানুষ এবং তাদের জটিল মানসিকতা ফুটিয়ে তোলেন। তো লাগুন এই গল্পটির যে মূল চরিত্রগুলি সেগুলি হলো, প্রথম চরিত্র হচ্ছে আরসাত, এটি গল্পের প্রধান চরিত্র। দ্বিতীয় চরিত্রটি হচ্ছে ডায়ামেলেন, ইনি হচ্ছে আরসাতের প্রেমিকা। তৃতীয় হচ্ছে আরসাতস ব্রাদার, এ হচ্ছে সাহসী ও আত্মত্যাগের এক চরিত্র তারপরে চতুর্থ যে চরিত্রটি রয়েছে সেটা হচ্ছে দ্য হোয়াইট ম্যান, এ হচ্ছে ন্যারেটর, একজন ইউরোপীয় পর্যবেক্ষক। ইনি গল্পটি তার দৃষ্টিকোণ থেকেই বর্ণিত। সে আরসাতের বন্ধু এবং তার কাহিনী শ্রোতা। তো এবার গল্পটির সারাংশ তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। মালয় দ্বীপপুঞ্জে অরণ্য ঘেরা এক নির্জন জলাশয় ঘিরে উঠেছে জোসেফ কনরাডের দ্য লাগুন গল্পটির আবহ। প্রকৃতি এখানে কেবল পটভূমি নয়, গল্পের আত্মা। বন, জল, ছায়া, আলো এবং নিস্তব্ধতা একসাথে মিলে একটা গূঢ়, বিষণ্ণ ও আবেগময় পরিবেশ তৈরি করেছে। গল্পের শুরুতে এক ইউরোপীয় ভ্রমণকারী, যাকে কনরাড দ্য হোয়াইট ম্যান নামেও উল্লেখ করেছেন, একটি মালয় নৌকায় করে গভীর বনের মধ্যবর্তী এক লাগুন বা জলাশয়ের পাশে পৌঁছান। এই জলাশয়ের ধারে একটা ছোট কুঁড়ে ঘরে বসবাস করে আরসাত নামের এক স্থানীয় ব্যক্তি এবং তার প্রেমিকা ডায়ামেলেন। নৌকা যখন ভিড়ে সেই পাড়ে আসে, তখন পরিবেশ যেন এক থমথমে নীরবতা বিরাজ করে। ঝোপঝাড়, নদীর স্রোত, পাখির ডাক সবই যেন কিসের একটা ইঙ্গিত দেয়। কনরাড এমনভাবে প্রকৃতির বর্ণনা দেয় যেন এটি মানুষের মনের দোলাচল, চাপা যন্ত্রণা, অমীমাংসিত প্রশ্নগুলোর প্রতিচ্ছবি। সাদা মানুষটির আগমন বা এই হোয়াইট ম্যান এর আগমন এই নীরবতার মাঝেই ঘটে এবং সে এসে দেখে ডায়ামেলেন অসুস্থ অবস্থায় শয্যাশায়ী, আর সাথে চোখে মুখে গভীর বিষাদ। সে জানায় ডায়ামেলেন মৃত্যুর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই মুহূর্ত থেকেই গল্পে নাটকীয়তা ধীরে ধীরে গড়ে ওঠে। ডায়ামেলেন শুয়ে আছে নিঃশব্দে, একটিও কথা বলে না। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন সে অনেক কথা জমিয়ে রেখেছে অথচ বলছে না। আরসাত তার পাশে বসে থাকে, কখনো তার কপালে হাত রাখে, কখনো বাইরে তাকিয়ে থাকে। তার চোখে অপরাধবোধ, ক্লান্তি আর এক গভীর অস্থিরতা। এই অবস্থা দেখে সাদা মানুষটি ধীরে ধীরে তার পাশে বসে এবং আরসাত কাহিনী বলা শুরু করে। সে যা বলে তা কেবল তার প্রেম কাহিনী নয়, বরং এক নিষ্ঠুর আত্মজিজ্ঞাসা। আরশাদ বলে, বহু বছর আগে সে ও তার ভাই একসাথে থাকতো, খুব কাছের ছিল তারা শিকার করতো, বনে ঘুরতো, জীবনের প্রতি ছিল এক ধরনের আস্থা ও আনন্দ। তারপর হঠাৎই ডায়ামেলেন নামের এক রাজপরিবারের সেবিকাকে দেখে আরশাদের জীবনে প্রেম আসে। সে ডায়ামেলেনকে ভালোবেসে ফেলে। কিন্তু ডায়ামেলেন ছেলে প্রাসাদের অন্তর্ভুক্ত, তাকে পাওয়া সহজ ছিল না। তবুও আরসাদ সিদ্ধান্ত নেয় যে সে তাকে নিয়ে পালাবে, আর তার ভাই এতে সাহায্য করতে রাজি হয়। এক রাতে তারা তিনজন পালিয়ে যায়, আরসাদ, ডায়ামেলেন আর তার ভাই। কিন্তু এই পালানো যাত্রা মসৃণ ছিল না। রাজপ্রাসাদের লোকেরা তাদের ধাওয়া করে। আরসাদ ও ডায়ামেলেন যখন নদীর তীরে পৌঁছে যায়, তখন নিরাপদ জায়গায় উঠে পড়ে, তখন তার ভাই পেছন থেকে শত্রুদের বাধা দিতে থাকে। ভাই চিৎকার করে ডাকে, বলে, আমি মরছি, কিন্তু তুই কি ফিরবি? এই মুহূর্তে আরসাদের সামনে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। সে কি ফিরে গিয়ে ভাইকে বাঁচাবে, নাকি প্রেমিকাকে নিয়ে পালাবে? সে পেছনে তাকায় না, সে চলে যায়, আর তার ভাই শত্রুদের হাতে নিহত হয়। এই ঘটনা থেকে পালিয়ে এসে আরসাদের ডায়ামেলেনকে নিয়ে এই কুঁড়ে ঘরে আশ্রয় নেয়। এই স্মৃতিচারণের পর আরশাদ বলেন, তখন সে ছিল প্রেমিক, এখন সে মানুষ। এই কথার মধ্যে তার বোধে গভীর পরিবর্তন বোঝা যায়। ডায়ামেলেনের প্রতি তার ভালোবাসা অটুট থাকলেও সে আজ অনুভব করছে যে ভালোবাসা যদি কর্তব্য বিসর্জন দিয়ে আসে তবে তা অসম্পূর্ণ। তার ভাইয়ের আত্মত্যাগ আজও তাকে তাড়িয়ে বেড়ায়। সে ডায়ামেলেনের সঙ্গে কাটানো সময়কে কখনো ভুলতে পারেনি, কিন্তু ভাইয়ের শেষ চিৎকার আর তার ডাক আর নিজের পালিয়ে যাওয়া আজও তাকে শান্তি দেয় না। গল্পের এই অংশে পাঠক বুঝতে পারেন আরসাদের মধ্যে চলছে ভয়ানক বিবেক সংঘাত। সে তার প্রেমকে বাঁচিয়েছে, কিন্তু তাতে একজন ভাই হারিয়েছে। সেই ভাই যে কোনো
প্রশ্ন করে না তার সঙ্গে ছিল, মানে যে তাকে কোনো প্রশ্ন না করেই তার সঙ্গে ছিল, যার আত্মত্যাগের বদলে সে কিছুই দেয়নি। এই অপরাধবোধ তার মধ্যে জমে জমে পাথরের মতো ভারী হয়ে উঠেছে। অন্যদিকে ডায়ামেলিন শুয়ে আছে নিঃশব্দে। সে কিছু বলে না, কিন্তু তার উপস্থিতি এই কাহিনীর এক গুরু কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। সে যেন শুধু প্রেমিকা নয়, সেই সম্পর্কের প্রতীক যা আশরাতের দায়িত্বের বিপরীতে দাঁড়িয়ে আছে। তার মৃত্যুসজ্জায় আশরাত যখন জীবনের সত্য বলে চলেছে, তখন পাঠকের মনে হয় যেন এই প্রেমও নিঃশব্দে বিচার করে চলেছে। গল্পের শেষ থেকে ডায়ামেলিন মারা যায়। আশরাতের মুখে কোনো কান্না নেই, চিৎকার নেই, শুধু একটি বাক্য, আই ক্যান সি নাথিং, আই সি ডার্কনেস, বাট আই শ্যাল লিভ। আমি অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না, আমি কিছুই দেখি না, আমি শুধু অন্ধকার দেখছি, কিন্তু আমি বাঁচবো। এই বাক্যটি কেবল একজন প্রেমিকের নয়, একজন পাপবোধে ক্লিষ্ট মানুষের আত্মঘোষণা। যে বুঝতে পেরেছে এই অন্ধকার শুধু রাতের নয়, তার জীবনের, কিন্তু এখন সে বাঁচতে চায়, কারণ বেঁচে থেকে সে নিজের পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে চায়। এইভাবে কনরাড তার গল্পে প্রেম, কর্তব্য, আত্মত্যাগ, অনুশোচনা, মানবিক দায়িত্ববোধ, মানে দায়িত্ববদ্ধতার এক জটিল জটিল চিত্র আঁকেন। সাদা মানুষটি যে এই গল্পের শ্রোতা, একসময় নৌকো নিয়ে ফিরে যায়, আর পেছনে রয়ে যায় এক নিঃসঙ্গ কুকুরে ঘর, এক মৃতদেহ, আর এক মানুষ যে সদ্য বিবেকের আলোয় জেগে উঠেছে। দ্য লাগুন গল্পটি শেষ হলেও আরসাতের কাহিনী পাঠকের মনে দীর্ঘস্থায়ী রেশ রেখে যায়। এই কাহিনীতে ভাষা যেমন কাব্যময়, তেমন অনুভব তীব্র। কর্নার যেন বলেন, প্রেমের জন্য প্রাণ দেওয়া যায়, কিন্তু প্রেম যদি নৈতিকতা বিসর্জন দেয়, তবে তা জীবনভর এক অমোচনীয় পাপবোধের কারণ হয়ে দাঁড়ায়। তাই এই গল্প কেবল প্রেমের নয়, বরং আত্মদর্শনের। তো এই ছিল গল্পটি। যতটা চেষ্টা করলাম তোমাদেরকে বোঝানোর, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে, এবং এরকম যদি আরও ভিডিও তোমরা পেতে চাও, তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো থ্যাংক ইউ সো মাচ।